আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিবৃন্দরা। তারই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও অতিথিবৃন্দরা রয়েছেন। আজকে যারা আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন, আলোচনার শুরুতে আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আহমদুল্লাহ মধু, সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, এবং অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ। আমরা যেমনটি বলছিলাম যে আমরা জয়যাত্রা সংলাপে কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আলোচনার শুরুতেই আমরা যাচ্ছি যেখানে রয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি জানেন যে এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে একটা স্থবিরতা বিরাজ করছিল। যদিও কিছুটা পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, কোনো কোনো দেশ ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন। ইতিমধ্যে রাশিয়া ঘোষণাও দিয়েছেন ভ্যাকসিনের বিষয়টি নিয়ে, এবং প্রায় সারা বিশ্ব জুড়ে 200টিরও বেশি প্রতিষ্ঠান এই ভ্যাকসিন আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছেন। আমরাও আশাবাদী যে হয়তো নিকট ভবিষ্যতেই সেই ভ্যাকসিন আবিষ্কারের সুখবরটি আমরা জানতে পারবো। তো এই বিষয়টি নিয়ে এবং করোনা পরিস্থিতির সার্বিক বিষয়টি নিয়ে আসলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি ভাবছেন? আমরা কথা বলার চেষ্টা করছি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা তার সাথে। আলামিন সাহেব ছাড়া আর কাউকে দেখছি না আমি ক্যামেরায়। জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শুরু করব? জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। 15 আগস্টের বিষয় না আসলে করোনা নিয়ে কথা, কোনটা নিয়ে কথা বলবো? আমি আবারও আপনাকে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম সেই বিষয়টি আমি আবারও আপনাকে বলার চেষ্টা করছি যে আপনি জানেন যে এই করোনা পরিস্থিতিতে এখন কিন্তু ভ্যাকসিন আবিষ্কার নিয়ে বেশ একটি আলোচনা চলছে। রাশিয়া কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে, এবং বাংলাদেশেও কিন্তু শর্ত সাপেক্ষে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মতোই কিন্তু আপনার প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে জীবন এবং জীবিকার তাগিদ। আসলে এই যে ভ্যাকসিন আবিষ্কার, করোনা পরিস্থিতি, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি ভাবছেন আগামী দিনগুলোকে ঘিরে? আসলে করোনার বিষয়টা নিয়ে আমাদের বিশ্বে যেরকম নতুন, আর ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে খুব এক্সপার্ট। আমার যদিও আত্মীয় প্রায় সকলেই ডাক্তার, আমার ছেলে শালা সম্বন্ধে ওরা মাঝে মাঝে বলে, কিন্তু আসলে এই বিষয় নিয়ে আমি এখনো মানে এই বিষয়ে আমার স্পষ্ট ধারণা নাই আসলে কিভাবে এই রোগ ছড়াচ্ছে। আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমাদের কৃষক লীগের সাবেক সভাপতি সহ অনেকেই করোনা আক্রান্ত ছিলেন। আমাদের আইনজীবীদের অনেক কাছের লোক আমাদের মারা গেছে। নাসিম ভাই, তার সাথে আমার করোনার মধ্যেও দেখা হয়েছে। নাসিম ভাইয়ের মতো লোক আমাদের, আমার কাছের মানুষ, উনি চলে গেছে। এরকম অনেকই ধর্মমন্ত্রী মহোদয়। তারপর কিন্তু মূলত করোনা নিয়ে যে বিষয়টা, এটা আসলে আমি মনে করি যে এইটার কনসার্ন স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশ বা বিদেশে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঝে মাঝে কিন্তু বুলেটিন দেয়, বাংলাদেশেও এরকম বিভিন্ন স্টেক হোল্ডার আছে যারা এই ব্যাপারে এক্সপার্ট। আমি মনে করি যে ডাক্তার হোক বা বিশেষজ্ঞ হোক বা এই ব্যাপারে চিকিৎসা করেছেন, তারা এইটা নিয়ে আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো সরকারকে অবহিত করা দরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং তারা সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই করোনাকালীন আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কোন ওষুধ খাওয়া উচিত বা। আমরা জনগণকে যতই দোষারোপ করি যে জনগণ মাস্ক পরছে না, জনগণ বাজারে যাচ্ছে, এটা কিন্তু আসলে দোষারোপ করলে করা যাবে না। আসলে এটা আমাদের দোষারোপ করি একমাত্র লাভ নাই, কারণ আমরা জনগণকে যেভাবে অভ্যস্ত করি, আমরা জনগণকে যেভাবে নিয়ন্ত্রণ করি, যদিও ওই 17 কোটি মানুষের নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। তার ইচ্ছা করলে সবকিছু ছেড়ে যাওয়া না। আমি মনে করি যে করোনা নিয়ে যে ওষুধের কথা শোনা গেছে, রাশিয়া বলছে, এটা আসলে এখনো অবধারিত ভাবে যে তারা এই ভ্যাকসিন আবিষ্কার করেছে, এরা সারা বিশ্বে গ্রহণ করেছে, এইটা এরকম কোনো খবর আমার কাছে নাই। বাংলাদেশে করোনার মৃত্যু যখন 6 জন 7 জন 8 জন হতো, তখন আমরা রেগুলার টিভি খবর দেখতাম। এখন অনেক সময় খবর পাইও না। আর এটা নিয়ে মানুষের এখন বোধারেশন বা অ্যাওয়ারনেসটাও কমে গেছে। মানুষ মনে করে যে স্বাভাবিক হয়ে গেছে, রাস্তায় চললে হাজার হাজার লোক দেখা যাবে, অনেকেই মাস্ক নাই, অনেকেই নিরাপদ দূরত্ব বজায় রাখে না। এটা সব নয়, আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে আছে, সাধারণ মানুষের মধ্যে আছে। আমি মনে করি যে এই ব্যাপারে আমি যদি এক্সপার্ট না, তবে আমি একটা বিষয়ে সবসময় এই
শব্দটা আমার প্রথম থেকে অপছন্দ ছিল। আমার পরিবারে যে 10 জন সদস্য হয়, তারা সামাজিক দূরত্ব যদি বজায় রাখে, 10 জন যদি এক জায়গায় থাকে এবং অন্য একজন ব্যক্তি আমার বাসায় আসলো, আমরা এক জায়গায় থাকবো, ওই ব্যক্তি একা থাকবে, দিস ইজ কল্ড সামাজিক দূরত্ব। আমি যেটা, কিন্তু আসলে আমাদের শব্দটা ব্যবহার করা উচিত শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স। এটা আমার আত্মীয় হোক, আমার ওয়াইফ হোক, আমার ছেলে হোক, আমরা যখন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখি বা করোনা ভাইরাস আমাদের যখন সিমটম শুরু হয়, আমাদের পরিবারে আমার বিল্ডিং এ ডাক্তার আছে, উনি ওনার সরারদি উদ্যানে সরারদি মেডিকেলের 14 জন ডাক্তার গাইনিকোলজি, আমার কাছের মানুষ, ওনার সেরকম সিমটমও ছিল। 14 জন ডাক্তার টেস্ট করলেন, হঠাৎ করে আবার 1 মাস আগের ঘটনা বলছে, এবং 7 জনই করোনা পজিটিভ, অথচ ওনার কিন্তু সেরকম সিমটম ছিল। আমি মনে করি যে এই করোনা বিষয় নিয়ে ওষুধ যারা আবিষ্কার করবে, আপনি যথার্থই বলেছেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, যে আমরা হয়তো দুটি শব্দের মধ্যে একটু গুলিয়ে ফেলার চেষ্টা করছি। টিভির মাধ্যমে বলতে চাই, আপনারা এই শব্দটাকে চালু দয়া করে, এটা সাংবাদিক দূরত্ব শব্দটা, এটার কোনো ব্যাখ্যা নেই, এটা কেউ ব্যাখ্যা দেয়। ওই জন্য আপনি আশ্চর্য হবেন আমাদের অঞ্চলে ফেসবুকে আমাদের দলের লোকেরাই দেয় যে লকডাউন মানে কি, ওই একটা বার দেওয়া থাকে, ওর নিজ দিয়ে গেলেই সেটা হবে লকডাউন, দিস ইজ কল্ড লকডাউন। আমরা ওই ভাবে আছি। সুতরাং আমি মনে করি যে যদি আমরা জনগণকে দোষারোপ করে ওরা বাজারে বেরোচ্ছে কেন, ওরা অমুক হচ্ছে কেন, যে জায়গায় সৌদি আরবের মতো জায়গায়, মদিনা শরীফের জায়গায় নামাজ বন্ধ হয়ে যায়, সেখানে বাংলাদেশের আমরা নামাজ পড়ার পারমিশন দিয়েছি বা অনুমতি দিয়েছি, এরকম অনেক কথা বলা। সুতরাং জনগণকে দোষারোপ করে আমার মনে হয় লাভ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সকলের পক্ষ থেকে অনুরোধ করবো যে ওনার এই ব্যাপারে, বাংলাদেশের করোনা কতদিন থাকবে জানি না, কি ওষুধ পারবেন, কিন্তু ওনার এই ব্যাপারে উনি যদিও সর্বক্ষণিক খবর নিচ্ছেন, সর্বক্ষণিক চেষ্টা করছেন, তার মধ্যে ওনাকে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি এখানে একটু একেবারে প্রাসঙ্গিক একটা কথা বলে নেই। যখন করোনা মৃত্যু শুরু হলো, তখন নারায়ণগঞ্জ থেকে অনেক লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় করোনায় সংক্রমিত, আমাদের পটুয়াখালী অঞ্চল, বাহুফল অঞ্চল করোনা আসছে, ওরা ট্রলারে আসছে। নারায়ণগঞ্জের মেয়র কিন্তু বলছিলেন একেবারে বিফোর মোস্ট প্রবলি বিফোর 20 মার্চের আগে নারায়ণগঞ্জে কারফিউ জারি হওয়া দরকার। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে এটি আগস্ট মাস, আজকে 13 তারিখ, বাঙালির জাতির জন্য একটি কষ্টজনক একটি মাস এটি, এবং নির্মমভাবে শহীদ হতে হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে। কালকে ঠিক একদিন পরেই কিন্তু সেই 15 আগস্ট, যেদিন কিছু বিপথগামী সেনা এবং ঘাতকের বুলেটে বিদ্ধ হয়েছিলেন। এই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার শহীদ হওয়া এত নির্মমভাবে, এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে, জাতি হারিয়েছে তার আসলে শ্রেষ্ঠ সন্তানকে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমি কি শুরু করব? জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে 15 আগস্ট জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করা হয়েছে, এটা একটা ব্যক্তিকে হত্যা করা বা তার পরিবারের সদস্য হত্যা করা। আমি মনে করি যে একটি রাজনীতিকে, একটি আদর্শকে, একটি স্বাধীনতাকে, একটি পতাকে, বঙ্গবন্ধু 25শে জানুয়ারি, সম্ভবত 25শে জানুয়ারি সংসদে উনি অনেক বড় ভাষণ দিয়েছিলেন দ্বিতীয় বিপ্লবের বাকশালের নিয়ে, এবং সেখানে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা ছিল। এবং আমি মনে করি যে এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, সেই পরিকল্পনা বাস্তবায়ন যাতে না করা যায়, সে কারণেই তার বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ, এটা কোনো ব্যক্তি মুজিবকে হত্যা করে না, বা ব্যক্তি রাসেল বা জামাল বা কামাল হত্যা করে না, বেগম মুজিব। আমি মনে করি এটা আদর্শকে হত্যা করার জন্য পরিকল্পিত ছিল। হয়তোবা 15 আগস্টের হত্যাকাণ্ডের পরে কিছু আর্মি মেজর বা সামরিক অফিসারের বিচার হয়েছে। আমি মনে করি যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে দেশে এবং বিদেশে অনেক বড় ধরনের, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করার মতো ক্ষমতা ওই কয়েকজন আর্মি অফিসার বা মেজর রাখেন। সুতরাং এই হত্যাকাণ্ডের পিছনে অনেক বড় ধরনের ষড়যন্ত্র, এবং সেটাই ছিল তারা ভেবেছিল যে বঙ্গবন্ধু যদি সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়ন করে ফেলে, তাহলে এই পাকিস্তান আমলের 22 পরিবাররা, যারা পরবর্তীকালে বাংলাদেশের 2200 পরিবার বা 22,000 পরিবাররা, তারা মনে করেছিল বাংলাদেশের ওই শোষকের ষড়যন্ত্রকে বা স্বাধীনতা বিরোধীরা মনে করেছিল যে বঙ্গবন্ধু যদি দ্বিতীয় বিপ্লব কায়েম করে ফেলে, তাহলে ওদের আর রাজত্ব কায়েম থাকবে না। সে কারণে কিন্তু ওদের, সেই জন্যই আমি বলি আমাদের একজন প্রিয় মানুষ শেখ সেলিম ভাই, প্রেসিডিয়াম সদস্য, সে কিন্তু প্রায় বলে, সংসদেও বলেছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যারা কয়েকজন সামরিক মেজরের বা কয়েকজনের আর্মির লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল ফাঁসি হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে প্রথম আগে বা পরে
যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে একটি বড় ধরনের তদন্ত কমিশন বের হোক, জাতির কাছে উন্মোচন করা হোক যদি বিচার আলাদা। আসলেই এই বিষয়টা মনে হতে পারে সামান্য। আজকে গতকালকে আপনারা হয়তো আমাদের প্রিয় মানুষ জাহাঙ্গীর কবির নানক, যার ছাত্র রাজনীতির অনেক অবদান আছে, অনেক জেল খাটছে, অনেক পরিশ্রম করেছে, সে একটি আর্টিকেল লিখেছে তার ফেসবুকে। সেখানে কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা এবং আওয়ামী লীগের কিছু কিছু নেতার বরিশাল কেন্দ্রিক নামও উল্লেখ করেছে। আমার কথা হলো যে ৭৫ সনে ১৫ই আগস্টে যে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইথর দেহ ৩২ নম্বরে অবস্থান করে, তখনও তার ডেড বডি কবরস্থ করা হয় নাই। সেই সময় কিছু কিছু জায়গায়, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের লোক বা আমাদের লোকেরা খুনি মুজিব খুন হয়ে আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী জিন্দাবাদ এই স্লোগান। আমার নিজের চোখে আমি দেখি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমার ল ডিপার্টমেন্টে ইন্টারভিউ ছিল। আমি ১৫ই আগস্টে পর্তুগালিতে একটা সিট রাখে আসছি। সিট রাখে তখন ৭০-৭৫ জন লোক ছিল, এবং তখন আমি পর্তুগালিতেও দেখেছি যে আওয়ামী লীগের লোকেরাই মিছিল করে, এবং পরবর্তীকালে তারা আওয়ামী লীগের অনেক বড় বড় পদও ছিল। আজকে নানক ভাই যে লেখাটা আপনারা দেখেন যে এইগুলো আমাদের দুর্ভাগ্য। সেই জন্যই বলি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শারীরিকভাবে হত্যা করা হয়, একটি আদর্শকে, একটি চেতনাকে, স্বাধীনতাকে, বিপ্লবকে, একটি হাজার বছরের এই ইতিহাস। আপনি আমাদের সাথেই থাকবেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধু। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা যেমনটি আলোচনা করছিলাম, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ, তার সাথে আপনি জানেন যে এটি আগস্ট মাস, বাঙালি জাতির শোকের মাস। আমরা এ মাসে হারিয়েছি বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে সপরিবারে। তো তিনি যেমনটি বলছিলেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ব্যক্তিকেই হত্যাকাণ্ড নয়, বা একটি পরিবারকে নয়, গোটা বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রকে কিন্তু মুছে ফেলার একটি ষড়যন্ত্র। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? কি বলেছেন, এটা শুধু বঙ্গবন্ধুকে হত্যা না, এটা সারা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এই বঙ্গবন্ধু পরিবার সহ আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পরিবারকেও হত্যা করা হয়েছে। এবং আমরা নতুন প্রজন্ম সহ যারা আছি যুব সমাজের, সারা বাংলাদেশের যুব সমাজে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি, তারা আমরা মনে করি যে এই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে শুধু বাংলাদেশের ষড়যন্ত্র নয়, সারা বিশ্বের একটি বিশাল মডেল আকারে তারা চক্রান্ত করে বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা যাতে না হতে পারে তার জন্য গভীর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে। কারণ তার পরিবারের কেউ বেঁচে থাকলে জানে যে এই পরিবার থেকেই আবার আরেকজন বঙ্গবন্ধু সৃষ্টি হবে। সেই জন্য ষড়যন্ত্রকারীরা তা ছিল যে বঙ্গবন্ধুকে পরিবারকে নির্মূল করার জন্য, নির্মূল করে সারা পৃথিবী থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য, এবং এই জাতি থেকে, এই জাতি বঙ্গবন্ধুকে পেয়ে যে ভাগ্য পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এবং বিশ্বের প্রায় দেশের ষড়যন্ত্র আছে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য। এবং আমাদের দেশের এই ক্ষুদ্র কিছু আর্মি অফিসার বা পুলিশ অফিসার ওরা আছেন, ওরাই যে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেছেন সেটা না, বঙ্গবন্ধুকে হত্যার পিছনে বহির্বিশ্বের ইন্ধন তো অবশ্যই ছিল, এবং দেশের একটি বড় ধরনের পরিকল্পনা ছিল। আমরা মনে করি যে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যে কাজটি করেছেন, যে এদেশের মানুষকে, যে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের মানুষকে যে নিচের স্তরে নামিয়ে ফেলেছে, সে কারণে আমাদের দেশটা অনেক পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে দেখেন, আমাদের বঙ্গবন্ধুর কন্যা যখন বাংলাদেশের হাল ধরেন, তখন বাংলাদেশ সেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা এবং আমাদের বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করছে। আসলে একটা স্লোগান ছিল আমাদের, এক মুজিব রূপান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আসলে সেই স্লোগানটা এখন আমাদের মাঝে ফিরে এসেছে। এই বঙ্গবন্ধুকে হত্যা করে
আজকে জননেত্রী শেখ হাসিনাকে থামিয়ে রাখতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই জাতির জনকের যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সোনার ছেলে, সেটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে জানেন আপনারা, এই সোনার ছেলে সৃষ্টি করার লক্ষ্যে বঙ্গবন্ধু যখন মনিবেকে দায়িত্ব দিয়েছিলেন এই বাংলাদেশের যুব সমাজকে একত্রিত করে সোনার ছেলে তৈরি করে এই দেশটাকে সোনার বাংলা রূপান্তরিত করবে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সেই আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আহমদুল্লাহ মধু, যেমনটি আমরা কথা বলছিলাম, চেয়ারম্যান করে আমাদের এই যুব সমাজকে সুন্দর নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান করেছেন, আমার মাইনুল হাসান নিখিলকে সাধারণ সম্পাদক করেছেন। ইনশাআল্লাহ সেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আমাদের যে ইয়ে রয়েছে আহমদুল্লাহ মধু, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যেমনটি বলছিলেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, যখন বঙ্গবন্ধু 15 আগস্টে শহীদ হলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগের অনেককেই বিতর্কিত ভূমিকা পালন করতে দেখা গেছে। তিনি যেমনটি বলছিলেন, একটি বইকে উদ্ধৃত করে, একটি বইকে রেফারেন্স নিয়ে, আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এবং যারা পরবর্তীতে তিনি যেমনটি বলার চেষ্টা করছেন, পরবর্তীকালে তারা কিন্তু অনেক বড় বড় পদে পদায়ন হয়েছেন। তো এই যে আপনার বিতর্কিত মানুষকে আপনার নিয়ে চলা, বা যারা বঙ্গবন্ধু যেদিন শহীদ হলেন, তার পরিবার যেদিন শহীদ হলেন, তাদের জন্য প্রতিবাদ পর্যন্ত যারা করতে আসেননি, আসলে তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? বঙ্গবন্ধু হত্যা করে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে হয়তো অনেকে প্রতিবাদ করতে পেরেছেন, অনেকে করতে পারেন নাই। কিন্তু আসলে আপনারা যেটা বাংলাদেশের এই 75-এর 15 আগস্ট যে ঘটনা ঘটেছে, তারপরে যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে অনেক নেতাকে কারাবরণ করতে হয়েছে, অনেক নেতাকে জেলে প্রেরণ করা হয়েছে, এবং বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কারা চালাবে তাদেরকেও কিন্তু আপনার জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে ঢুকানোর কারণে অনেক নেতা হয়তো ভয়ে সরেছিলেন। এর মানে যে তারা অপরাধী। আমি মনে করি এই নতুন প্রজন্ম বা আমাদের প্রজন্ম, যুব প্রজন্মে যে আমরা যে আছি, আমরা ধারণা করি এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং কারো আমাদের দলীয় লোকের যে অভিযোগটা, এটা আমি মনে করি না সঠিক। কারণ আমাদের দলীয় লোক 75-এর পরপরই 3রা নভেম্বর পর্যন্ত আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, এই জাতীয় নেতৃবৃন্দকে আমাদের তো সবাই 80% জাতীয় নেতৃবৃন্দকে আমাদের জেলে বসিয়ে রেখেছেন। বাকি 20% সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে অবগত আছেন। যারা অপরাধী তাদের বিচার হয়েছে, এবং যারা অপরাধী ছিলেন তাদের, যারা বাকি আছেন তাদের বিচার অবশ্যই হবে। এবং বাইরে যারা সাজাপ্রাপ্ত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশ এনে আমাদের এই ফাঁসির রায় কার্যকর হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আহমদুল্লাহ মধু। আমরা আবারও আপনার কাছে আসবো, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আমরা যেমনটি আপনার সাথে কথা বলছিলাম, এই যে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুকে হারানো, তার পরিবারের শহীদ হয়ে যাওয়া, এবং তার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তা আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা অগ্রগামিতা অর্জন করছে বলে আপনি মনে করেন, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা? আমরা কথা বলার চেষ্টা করছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ।
দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি আমাদের আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আপনারা জানেন আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসের শোকের মাস। আমরা এ মাসে হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে। আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করছি। আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে রয়েছেন আপনাদেরকে আবারও তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আহমদুল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি, এবং অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ। আপনারা জানেন যে এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যিনি রয়েছেন সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, যিনি চেষ্টা করছেন বাংলাদেশকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি তার সাধ্যমতোই চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করি অবশ্যই আমরা সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমরা সফল হব। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলতে পারছি না। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধু। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ সেটি বিনির্মাণে কিন্তু এগিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে কিনা, আপনি কি বলবেন? আমরা আবারও কথা বলার চেষ্টা করছি আহমদুল্লাহ মধু তার সাথে। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম যে আপনি জানেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, তিনি যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন সেই বাংলাদেশ বিনির্মাণেই কিন্তু কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তা আপনার কি মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে কিনা এবং আমরা যে সাফল্য বা সফলতার যে স্বপ্ন দেখি বা দেখতে চাই সেটি আসলে বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই হবে কিনা বলে আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এই যুব সমাজ এবং নতুন প্রজন্ম আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আশা করি আমাদের এই বঙ্গবন্ধুর স্বপ্ন, এই সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন ডিজিটাল বাংলা এবং ভিশন 2021 সহকারে যে কর্মসূচিগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো সফলভাবে সমাপ্ত করে এক সময় দেখা যাবে ইনশাল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তার পরিবারের বা আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সহ তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই এই স্বপ্ন বাস্তবায়নে সফল হবেন। এবং প্রথমে আমাদের এই যে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রচেষ্টা দরকার মাননীয় প্রধানমন্ত্রী করছেন এবং তাকে শারীরিকভাবে এদেশের মেহনতি মানুষ, এদেশের গরিব দুঃখী মানুষ সবাই সহযোগিতা করছেন। আশা করি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে। জি, আপনি আমাদের সাথেই থাকবেন আহমদুল্লাহ মধু। আমরা আবারও যাচ্ছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা তার কাছে। আমরা তার সাথে আবারও কথা বলার চেষ্টা করছি। যেমনটি বলছিলেন আহমদুল্লাহ মধু যে সকলেই কিন্তু সকলের জায়গা থেকে এই যে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। জাতির জনক বঙ্গবন্ধু তিনিও দেখতেন যে এই দেশের অসহায় এবং নিম্ন আয়ের যে সমস্ত মানুষ রয়েছে এবং আপামর জনসাধারণ যারা রয়েছে তাদের কল্যাণে কাজ করতে। তা আপনি কি মনে করেন যে এই যে করোনাকালীন সময়ে আপনারা কৃষক লীগের পক্ষ থেকে এ পর্যন্ত কি উদ্যোগ নিয়েছেন?
আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। দর্শক আমরা আবারও কথা বলার চেষ্টা করছি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, তার সাথে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে আবারও সক্ষম হচ্ছি না এই মুহূর্তে যোগাযোগ স্থাপনে। আমরা আবারও যাচ্ছি আহমদুল্লাহ মধু তার কাছে। আহমদুল্লাহ মধু যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি, আমরা তার সাথে আবারও কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা জানেন যে এই যে করোনাকালীন সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, অসহায় নিম্ন আয় দরিদ্র মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তাদের জীবন জীবিকার জন্য তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। এবং স্বাস্থ্যবিধি যেটি সবসময় আলোচনা হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা মেনে নিজেকে সুরক্ষিত রেখে চলতে হবে, যদিও অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব হচ্ছে না। হয়তো জীবন জীবিকার তাগিদে, কখনো হয়তো আপনার অন্যান্য বিভিন্ন কারণেই কিন্তু এটি সম্ভব হচ্ছে না। তারপরেও অবশ্যই আমাদেরকে এটি মেনে চলতে হবে। এটি না মেনে চলা আসলে কোনো বিকল্প বা অন্য কোনো উপায় নেই। আমাদেরকে যদি নিজেদেরকে সুরক্ষিত রাখতে হয়, নিজের পরিবারকে যদি সুরক্ষিত রাখতে হয়, আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি সুরক্ষিত রাখতে হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে জীবন এবং জীবিকা এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধু। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি আহমদুল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি। আমরা সংযোগ স্থাপন করতে পারলে আবারও আপনাদেরকে নিয়ে যাব তাদের কাছে, আমরা কথা শুনবো আমাদের যারা অতিথি রয়েছেন তাদের। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে এটি আগস্ট মাস, বাঙালির জাতির জন্য এক শোকের মাস। আমরা এই মাসে হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে। পরবর্তীতে যেটি হয়েছে, বিভিন্ন সময়ে সেই যারা হত্যাকারী ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্নভাবে পদায়ন করা হয়েছে। ইতিহাসে বিভিন্ন সময় ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে, যেটি নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ ছিল। আর এই মুহূর্তে আমরা যারা নতুন প্রজন্মে রয়েছে এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে তুলে ধরবে যারা এখন রয়েছেন বা যারা সত্যিকার ইতিহাস জানেন, তারা সেই দায়িত্বটি নেবেন এবং অনেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা রাখবো, আমরা দাবি রাখবো জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস অবশ্যই যে নতুন প্রজন্ম রয়েছে তারা সঠিকভাবেই জানবে। আমরা সেই আশাবাদ রাখি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আবারও কথা বলার চেষ্টা করছিলাম আহমদুল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। দর্শক আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের কাছের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে। আপনারা আশা রাখি আপনারা আমাদের সাথে যেভাবে রয়েছেন আগামী দিনগুলোতে আমাদের পথ চলায় আপনারা আমাদের পাশে সেভাবেই থাকবেন, সেই প্রত্যাশার পাশাপাশি আরেকটি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, প্রতিদিনের মতো এই করোনাকালীন সময়ে অবশ্যই নিজেকে সুরক্ষিত রেখে নিজের পরিবারকে সুরক্ষিত রেখে চলবেন, তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি সুরক্ষিত থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।